সমাবেশে নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করছে জামায়াত। এমন পরিস্থিতি হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন টের পেল না, প্রশ্ন মোস্তফা ফিরোজের। জানাবো কলকাঠি নাড়ছে কারা, গোপালগঞ্জের তাণ্ডব পূর্ব পরিকল্পিত হলে কেন ঠেকানো গেল না। এবং সর্বশেষ জানাবো বিট কর্মকর্তা সহ 6 জনকে জিম্মি করে বিএনপি নেতার মারধর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সমাবেশের নেতাকর্মী আনতে ট্রেন ভাড়া করছে জামায়াত। আগামী শনিবার ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে রাজশাহী থেকে নেতাকর্মী আনতে একটি ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গত মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ে ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট আরফিন নাহার বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালককে ট্রেন পরিচালনার অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির চিঠির আলোকে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগদানের জন্য 18 জুলাই দিনগত রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছানো এবং 19 জুলাই দিনগত রাতে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে রাজশাহী রেলওয়ে স্টেশনে ফেরত আসার জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দের জন্য অনুরোধ করা হয়েছে। এতে আরও বলা হয়, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহী স্টেশন থেকে ঢাকা স্টেশন পর্যন্ত রাজশাহী রুটে চলাচলকারী 755/756 নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা স্পেশাল ট্রেন পরিচালনা করা যেতে পারে। উল্লেখিত ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন শনিবার। এতে সিএমই রাজশাহীর মতামত রয়েছে বলেও জানানো হয়। চিঠিতে প্রস্তাবিত স্পেশাল ট্রেনের সময়সূচি সম্পর্কে বলা হয়েছে, ট্রেনটি 19 জুলাই রাত 1টায় রাজশাহী ছেড়ে ঢাকায় পৌঁছাবে ভোর 6টায়। শনিবার রাত 8টায় ঢাকা থেকে ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত 1টা 15 মিনিটে। উভয় পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি থাকবে। এ অবস্থায় একজোড়া স্পেশাল ট্রেন পরিচালিত নিয়ম অনুসারে অগ্রিম ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য পাওনা পরিশোধ সাপেক্ষে পরিচালনা করা যেতে পারে বলেও জানানো হয়েছে। রাজনৈতিক সমাবেশে ট্রেন ভাড়া করে নেতাকর্মী আনার তেমন নজির না থাকলেও এর আগে রাজশাহীর একটি সমাবেশে ট্রেন ভাড়া করেছিল আওয়ামী লীগ। তখন রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে রাজনৈতিক সমাবেশের বিষয়ে সমালোচনা তৈরি হয়। এমন পরিস্থিতি হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন টের পেল না, প্রশ্ন মোস্তফা ফিরোজের। গোপালগঞ্জে এনসিপি নেতাদের সমাবেশকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি তৈরি হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন টের পেল না বলে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা ফিরোজ। আজ বৃহস্পতিবার ভয়েস বাংলা ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এই প্রশ্ন তুলেন। মোস্তফা ফিরোজ বলেন, গোপালগঞ্জে এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কেন টের পেল না। এখানে একজন উপদেষ্টা কালকে মনিটরিং করেছেন, তিনি আবার বলছেন গোপালগঞ্জ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। হ্যাঁ, সেটা তো বটেই, জীবন রক্ষা হয়েছে নেতাদের, কিন্তু 4 জন মারা গেছে, ব্যাপক সহিংস ঘটনা ঘটে গেছে, সেটা তো অবশ্যই ভালো না, তবে প্রাণ রক্ষা করতে পেরেছে, এজন্য ভালো ভূমিকা। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা খুব ভালো কথা বলেছেন বা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সেই তথ্য ছিল না। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে এখন কারফিউ প্রলম্বিত হচ্ছে। এবং ইতোমধ্যে বেশ কিছু গণমাধ্যমে যে রিপোর্টটা এসেছে তাতে দেখা যাচ্ছে এই ঘটনা একেবারেই পরিকল্পিত, অর্থাৎ এনসিপির যে কর্মসূচি হবে গোপালগঞ্জে, এটা জানার সাথে সাথেই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে, গ্রামগঞ্জ থেকে আওয়ামী লীগ তার কর্মীদেরকে সংগঠিত করে। জ্যেষ্ঠ এই সাংবাদিক প্রশ্ন তুলে বলেন, কেন এই পরিস্থিতি তৈরি হলো? গ্রামগঞ্জে থেকে যে তারা সংগঠিত করলো, এরকম যে একটা পরিস্থিতি হবে সেটা কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা, এনএসআই, এসবি, ডিবি কেন বুঝতে পারলো না? এটা কিন্তু একটা অজানাই থেকে গেল। এমন একটি অবস্থা তৈরি হবে কেন টের পায়নি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী? তাদের কাছে পর্যন্ত গোয়েন্দা রিপোর্ট কেন ছিল না? সকালেই ঘটনা ঘটে গেছে, ফলে সময় ছিল যাতে এনসিপি নেতারা আর গোপালগঞ্জের মধ্যে না ঢোকে, সেটাও কেন বাধা দেওয়া হলো না? তিনি বলেন, একটা প্রশ্ন, এখন যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করা হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু অনেক বড় অঘটন করতে পারত, এবং যে পরিমাণ চাপটা নিতে হলো সেনাবাহিনীকে, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার কর্মীদেরকে, এটাও কল্পনীয়। তিনি আরও বলেন, এখন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এগুলোর যে ঘটনা ঘটিয়েছে, আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা যে যুক্ত ছিল, কতজনকে আসলে চিহ্নিত করা যাবে? এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেল। এটার শেষটা, পরিণতিটা কি হবে? নাকি 2-3 দিন পর বিষয়টা ধামাচাপা পড়বে বা এটার কোনো গুরুত্ব থাকবে না?
তারপর আবার কোনো বিরোধী দলের কোনো প্রোগ্রাম হবে, তখন আবার হামলা চলবে। এর আগে কিন্তু ঘটেছে, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মারা গেছে, সেনাবাহিনীর পুলিশ গাড়ি পোড়ানো হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। কলকাঠি কারা নাড়ছে? গোপালগঞ্জের তাণ্ডব পূর্ব পরিকল্পিত হলে কেন ঠেকানো গেল না? ফ্যাসিস্ট হাসিনার জন্মস্থান গোপালগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ ও তাদের সাঙ্গপাঙ্গদের সশস্ত্র তাণ্ডব পূর্ব পরিকল্পিত হয়ে থাকলে কেন তা ঠেকানো গেল না, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অভ্যুত্থানের 1 বছরের মাথায় আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া এই তাণ্ডবে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় বইছে দেশজুড়ে। নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তা নিয়ে ছড়িয়ে আছে নানা জল্পনা কল্পনা। জাতীয় নাগরিক পার্টি দেশজুড়ে চলমান পদযাত্রার অংশ হিসেবে গতকাল বুধবার পূর্ব ঘোষিত কর্মসূচিতে মুড়মুড় হামলা, ককটেল চার্জ ও নানা অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়। এতে রণক্ষেত্র হয়ে ওঠে সমাবেশস্থ সহ পুরো শহর। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে নিহত হয় 4 জন। পূর্ব ঘোষিত একটি কর্মসূচি কেন নিরাপত্তা দেওয়া গেল না এবং কেন সহিংসতা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি, নিষিদ্ধ ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা কিভাবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, এমন অনেক প্রশ্ন এখন মুখে মুখে। আরও প্রশ্ন উঠেছে, এই প্রাণহানির দায়ী বা কে নেবে? সমাবেশস্থলকে ঘিরে মাত্র কয়েক কিলোমিটার এলাকা, আগাম পদক্ষেপ নিয়েও কেন নিরাপত্তা নিশ্চিত করা গেল না? যদিও যৌথ বাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কারণে বড় ধরনের সংঘাত ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এদিকে গোপালগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি বলেন, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণে যে হবে সেই তথ্য ছিল না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো গণমাধ্যমে বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। আওয়ামী লেজুর ভিত্তিক মিডিয়াগুলির এক রকম তথ্য নিয়েও বিভ্রান্তিতে পড়েছেন পাঠকরা। তবে যেটাই হোক, প্রশাসনিক ব্যর্থতা কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই বলে কেউ মন্তব্য করেছেন। জানা যায়, গতকাল বুধবার গোপালগঞ্জে পূর্ব ঘোষিত এনসিপির পথযাত্রা ঘিরে 3 দফায় হামলা চালানো হয়। নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলমের নেতৃত্বে 6 থেকে 7 জনের একটি দলকে চৌরাঙ্গীর মোড়ের যাত্রাপথে সভামঞ্চে আসতে একাধিকবার বাধা ও হামলার মুখে পড়তে হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় 17 থেকে 18টি গাড়ি প্রোটোকল দিয়ে গোপালগঞ্জে সভামঞ্চে আনে তাদের। বেলা প্রায় 1টার দিকে হঠাৎ চারদিক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট পরে, কেউ লাঠি হাতে, কেউ রড, হকি স্টিক নিয়ে, পুলিশ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি সভামঞ্চের প্রায় 50 থেকে 60টি চেয়ার ভেঙে গুঁড়িয়ে দিয়ে হুড়মুড় করে খাল পার হয়ে চলে যায়। অপরদিকে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই হামলা হয় 3য় দফায়। এ ঘটনার পর গোপালগঞ্জে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন এই ঘোষণা দেয়। এদিকে ফ্যাসিস্ট হাসিনা এলাকা জেনেও দলটির গোপালগঞ্জ সফরে যাওয়ায় এরপর হামলার কবলে পড়া এসব বিষয় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে। সমালোচনা করে কেউ বলেছেন, এনসিপি অভ্যুত্থানের 1 বছর পূর্তির সময় গোপালগঞ্জে না গিয়ে পরবর্তীতে যেতে পারত। 16 জুলাই আবু সাইদের শাহাদত বার্ষিকীতে তার এলাকায় কর্মসূচি দিতে পারত। এই সময়টাতে গোপালগঞ্জকেই কেন বেছে নেওয়া হলো? সমালোচকদের কেউ বলছেন, দেশে অস্থিতিশীল পরিবেশকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রও থাকতে পারে। এক্ষেত্রে কয়েকটি দল ও সরকারের ভূমিকার প্রতিও সন্দেহ পোষণ করছেন তারা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান এ নিয়ে বলেছেন, সরকার ও এনসিপির যৌথ পরিকল্পনায় এই গোপালগঞ্জ সফর হয়েছে কিনা এর পেছনে তিনি যুক্তি দাঁড় করিয়েছেন। 5ই আগস্টের পর সেখানে সেনাবাহিনীর গাড়িতে হামলা, বিএনপি নেতাকে হত্যা, পুলিশের থানা ঘেরাও, পুলিশের গাড়ি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, যা থেকে বোঝা যায় আসলে সরকারের অলমোস্ট কোনো নিয়ন্ত্রণ নেই ওই জেলার ওপর। এরপরও কেন যেতে দেওয়া হলো এনসিপিকে? সরকার এই পরিস্থিতিতে চাইলেই এনসিপিকে গোপালগঞ্জ সফরে যেতে বারণ করতে পারত। আওয়ামী লীগ এরকম একটা প্রস্তুতি নিচ্ছে, তারা এসে সংঘবদ্ধভাবে এই কাজ করবে। এটা 1 দিন 2 দিনের প্রস্তুতি না, এটা দীর্ঘদিনের প্রস্তুতি, এবং এই তথ্য পাওয়া গোয়েন্দা সংস্থার জন্য কোনো ব্যাপারই ছিল না। নেটিজেনদের কেউ বলছেন, নির্বাচন পেছানোর মতলবে সংঘাতময় পরিস্থিতি তৈরিকে বেছে নেওয়া হয়েছে। সরকার ও এনসিপি চাইলে এই সংঘাতকে এড়াতে পারত। আবার কেউ বলেছেন, দেশে দ্রুত নির্বাচন দিলে এই সংঘাত বন্ধ হয়ে যাবে, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। নির্বাচন যতই পেছাবে সমস্যা ততই বাড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।
কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।